আচ্ছা দেখো, এখন এটা তো একটা আরএল সিরিজ সার্কিট, এবং এখানে যে আমি যখন এক্সাম্পলটা দিচ্ছি তখন হচ্ছে সুইচের এক্সাম্পল হিসেবে দিচ্ছি, কিন্তু এখানে এটা একটা ব্রেকার হিসেবে তারা এখানে সিম্বলটা ব্যবহার করছে, ব্রেকার হিসেবে। এবং দেখো যে সোর্স যেটা, সেটার ইকুয়েশন এরা দিয়ে দিছে ভিএম সাইন ওমেগা টি প্লাস আলফা। এখন দেখো যে এখানে কি বলতেছে, দ্য ক্লোজিং অফ দ্য সুইচ অ্যাট টি ইকুয়ালস টু 0 রিপ্রেজেন্টস টু এ ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন টু এ 3-ফেজ শর্ট সার্কিট অ্যাট দ্য টার্মিনালস অফ অ্যান আনলোডেড সিঙ্ক্রোনাস মেশিন। মানে এই যে চিত্রটার মাধ্যমে, এখানে কি কোনো লোড আছে? এখানে কিন্তু কোনো লোড নাই। এটা হচ্ছে তোমার হচ্ছে একটা লাইন টু গ্রাউন্ড ফল্ট ওরা এই ছবিটার মাধ্যমে ওরা ক্রিয়েট করে রাখছে, বুঝতে পারছো? এটা যেহেতু লোড নাই, যেহেতু একটা জেনারেটরের দুইটা টার্মিনাল, এটা দুইটা টার্মিনাল শর্ট হয়ে আসছে না, তাহলে দেখো এই যে নেগেটিভটাকে তুমি যদি গ্রাউন্ড হিসেবে কল্পনা করো, তাহলে এটা একটা লাইন টু গ্রাউন্ড হিসেবে, ফল্ট হিসেবে তুমি চিন্তা করতে পারতেছো না? এটাই ওরা বলছে যে এই লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য ওরা কি করছে, পরে এখানে একটা কেভিএল করছে। কেভিএল করে, কেভিএলের মধ্যে অবশ্যই তোমার আইটি এই টার্মটা থাকবে, ওখানের কোনো একটা মানে এই যে আর এর মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপটাই তো আই আর, তাই না? তাহলে আই টার্মটা তো ওখানে আছে। এই আই টার্মটা তারা হচ্ছে সলভ করছে, সলভ করার মাধ্যমে আই এর একটা ইকুয়েশন পাইছে। আই এর ইকুয়েশনটাই হচ্ছে তোমার ট্রানজিয়েন্ট কন্ডিশনে কারেন্টের ইকুয়েশন, সেটা সামনে আসে। আচ্ছা, ফর সিম্পলিসিটি অ্যাজিউম দ্যাট দ্য ফল্ট ইম্পিডেন্স ইজ 0, দ্যাট মিনস দ্য শর্ট সার্কিট ইজ সলিড। এই যে বোল্টেড ফল্ট, মনে পড়ে বোল্টেড কথাটা? ডিরেক্ট লাইন টু গ্রাউন্ড, মাঝখানে কোনো ইম্পিডেন্স নাই, সেটা এখানেও বলা হয়েছে। এ ডিটারমিনস দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভোল্টেজ হোয়েন দ্য সার্কিট ইজ ক্লোজড। দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ, এই যে এই প্রত্যেকটা টার্মের মধ্যে ভোল্টেজ ড্রপটা যদি তুমি কেভিএল করো, তখন হচ্ছে এরকম একটা পাবা না? আই আর কোনটা? রেজিস্ট্যান্সের মধ্যে ড্রপ। এল ডিআই বাই ডিটি কোনটা? ইন্ডাক্টরের মধ্যে ড্রপ। আর আরেকটা আছে হচ্ছে সোর্সটা। সো এই দুইটার এটা হলো সমান হবে। সো এই যে এটা একটা কী টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতো? ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার? ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তুমি যদি এটা সলভ করো, তাহলে হচ্ছে দেখো কারেন্টের এই ভ্যালুটা পাবা। এটার তোমার মুখস্থ করা লাগবে না, মুখস্থ করা যেগুলো লাগবে ম্যাথ করার জন্য কিছু ফর্মুলা, সেটা মুখস্থ করা লাগবে, এটা জাস্ট বুঝতে হবে এখন। আচ্ছা, এখন একটা আমি ট্রানজিয়েন্ট তুমি যখন অ্যানালাইসিস করবা কারেন্টের, দেখো যে কারেন্টটা পুরোপুরি এসি নেচারের না, একটা পার্ট হচ্ছে এসি নেচারের, আরেকটা পার্ট হচ্ছে ডিসি নেচারের। দেখো দুইটাই কম্পোনেন্ট না কারেন্টের মধ্যে, প্লাস দিয়ে দেওয়া হয়েছে। এই প্রথম টার্মটার সাথে দেখো সাইন আছে, এটা হচ্ছে এসি কম্পোনেন্ট। আর দ্বিতীয় টার্মটা দেখো, এই যে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাও, এক্সপোনেনশিয়াল গ্রাফটার চেহারা কীরকম হয় তুমি বলতে পারবা? এক্সপোনেনশিয়ালি ডিকে বা কমে যাচ্ছে, এরকম হবে না গ্রাফটা? এই যে এরকম হবে। সো এইরকম একটা এসি, এইরকম একটা ডিসির যোগফল হচ্ছে তোমার ওই ট্রানজিয়েন্ট কারেন্টার কার্ভের দেখতে হবে সেরকম। আচ্ছা, এরপরে দেখো যে ইম্পিডেন্সটার ভ্যালু, এরা যেহেতু আমাদের আরএল সার্কিট, আর স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার দিয়ে তুমি ইম্পিডেন্সটা পাবা। তারপর হচ্ছে এখানে এই যে ইম্পিডেন্সটার যে অ্যাঙ্গেলটা, সেটা ট্যান ইনভার্স ওমেগা এল বাই আর দিয়ে পাবা। তারপর হচ্ছে এগুলো ম্যাথ করার জন্য লাগবে, তখন আবার বলবো। টাও যেটা, সেটা তুমি এল, এই যে এখানে যে টাও আছে এইখানকার, এই টাওটা তুমি এল বাই আর দিয়ে পাবা। এখন দেখো যে যেটা একটু আগে বললাম, এই তোমার ট্রানজিয়েন্ট কন্ডিশনের কারেন্টটা দুইটা হচ্ছে তার উপাংশ, বা উপাংশর ইংলিশ কি মনে পড়ে না আমার, দুইটা ভাগ আছে। সেটা হচ্ছে একটা হলো এসি নেচারের হয়, আর একটা হলো ডিসি নেচারের হয়। ঠান্ডা লাগে? তাহলে একটু ওই দিয়ে সামনে সামনে আসে বসো। আচ্ছা, তাহলে তুমি দেখতেছো যে ট্রানজিয়েন্ট কারেন্টটাকে তুমি যদি অ্যানালাইসিস করো, তাহলে দুইটা নেচার পাও, একটা হচ্ছে এসি নেচারের এবং আরেকটা হলো ডিসি নেচারের। এখন আসলে এই চিত্রটা একটু তোমার বুঝতে হবে। এই চিত্রের মাধ্যমে দেখো আমাদের এই সার্কিটটা কী ধরনের সার্কিট বলো তো?
ইন্ডাকটিভ সার্কিট না এটা একটা ইন্ডাকটিভ সার্কিট। তাহলে এখানে আমাদের কারেন্টটা যেটা সার্কিটের মধ্যে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে সোর্সের ভোল্টেজটাকে ল্যাগ করবে না লিড করবে? ল্যাগ করবে ভোল্টেজটাকে। সো এই চিত্রটা তুমি যদি এখানে আসো, দেখো এখানে হচ্ছে আমাদের এই যে ডিকেইং নেচার দেখতেছো না, দেখা যায় এই যে এই ডিকেইং নেচারটা হচ্ছে তোমার এই টার্মটা, যেটা হচ্ছে ডিসি টার্ম, বুঝতে পারছো, ট্রানজিয়েন্ট কারেন্টের মধ্যে। তারপরে হচ্ছে এই যে ডট ডট টার্মটা, সেটা হচ্ছে সোর্স, জেনারেটরটা, জেনারেটর ভোল্টেজটা আর কি। তারপরে এই যে দেখো এখানে আরেকটা এসি ইয়া দেখতেছো না, কার্ভ আই এসি দেওয়া আছে, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্টার এসি পার্টটুক। তাহলে ট্রানজিয়েন্ট কারেন্টার ডিসি পার্ট হচ্ছে এটা ডিকেইং নেচারটা, আর ট্রানজিয়েন্ট কারেন্টার এসি পার্ট হচ্ছে এই যে এইটা তীর দিয়ে দেখানো আছে, দেখা যায় না? আর আমি কি বলছি যে ট্রানজিয়েন্ট কারেন্টটুকু দুই এসি এবং ডিসি কারেন্টের সমন্বয়ে গঠিত, তাই না? তাহলে এই যে আইএসি এবং আইডিসি এটা যদি যোগ করো তুমি, তাহলে এইখানে দেখো উপর দিয়ে যেটা গেছে সেটা হলো সেই আইটি, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্টটা, দেখতে এরকম হয়। দেখো তো এটার ম্যাগনিটিউডটা এসির চেয়ে একটু বেশি না? এবং এই এসির চেয়ে একটু যে বেশি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের সেই ফল্ট বা ট্রানজিয়েন্ট কারেন্টটা যেটা, সেটা দেখানো হয়েছে। আচ্ছা, এখন দেখো যে আমি এই যে বললাম যে সার্কিটটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট। সো এই কারেন্টটা দেখো, এই আইটি কারেন্টটা এখানে জিরো ক্রস করছে, কিন্তু ভোল্টেজটা এখানে জিরো ক্রস করছে। সো ইটিটা লিড করতেছে না, যেটা আগে জিরো ক্রস করে সেটা লিড করে। এবং দেখো এখানে অ্যাঙ্গেল দুইটা আছে, দুইটা অ্যাঙ্গেলও এখানে একটু গুরুত্ব বহন করবে। একটা হচ্ছে আলফা, এই আলফা অ্যাঙ্গেলটা কার আর কার কার্ভের মধ্যে ফেজ ডিফারেন্স বলো তো? আলফা অ্যাঙ্গেলটা কোন দুইটা এখানে কার্ভের মধ্যে ফেজ ডিফারেন্স? একটা তো তুমি দেখতেছো ইটি এখান থেকে শুরু হয়েছে, এবং কার সাথে? এখান থেকে যেটা শুরু হয়েছে। সো আইটি ট্রানজিয়েন্ট কারেন্টটা, ইটি এবং আইটি এর মধ্যে ফেজ ডিফারেন্সটা হচ্ছে আলফা। আর গামাটা কি বলতো? এসি কারেন্ট এবং ভোল্টেজটার মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে গামাটা। তাহলে তুমি কি এটা বলতে পারো যে আলফা, এই যে আলফার সমান যদি গামা হয় তাহলে তার মধ্যে কোনো ডিসি কম্পোনেন্ট নাই? ডিসি কম্পোনেন্ট থাকবে না। দেখো যে এখানে দেখো যে আলফা সমান যদি গামা হয়, তখন এই যে আইএসিটা, এই কার্ভটা বামে শিফট এখানে চলে আসবে না? গামাটা তো ছিল এই পর্যন্ত, তাই না? যেটা উপর তুমি এখান থেকে, তাহলে আইএসিটা তো এটা, যদি আলফা আর গামাটা সমান হয় মানে, তাহলে আইএসিটা বামে শিফট করে এই জিরো থেকে শুরু হবে না? সো তখন হচ্ছে আমাদের কি হবে বলো তো? তখন আমাদের যেটা ডিসি কম্পোনেন্টটা আর থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে একটু যদি খেয়াল করো, এই আইটি, এই যে এই আইটিটা, আইএসিটা দেখো, এখানকার আইএসিটা এবং এই ডিসি কম্পোনেন্টটা দুইটা যোগ করা যোগফলটাই কিন্তু এখানে উঠে গেছে। বুঝতে পারছো ব্যাপারটা? এই আমাকে প্রশ্ন করো, যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সেটাই এখানে বলছে যে যদি আলফা সুইচ যখন ক্লোজ হয়, যদি আলফা মাইনাস ওয়াই গামা সমান জিরো হয়, তখন কোনো ডিসি অফসেট থাকে না। আলফা মাইনাস গামা সমান জিরো হওয়া মানে আলফা সমান গামা হওয়া, তাই না? আলফা সমান গামা হওয়া মানে এই আইএসিটা এদিকে চলে আসবে, তাহলে আর কোনো ডিসি কম্পোনেন্ট থাকবে না। আচ্ছা, আর এখানে দেখো যে আরেকটা বলছে যে আলফা মাইনাস গামা যদি π/2 এর সমান হয়, তখন হচ্ছে ম্যাক্সিমাম ডিসি অফসেট থাকবে। এটা হচ্ছে তুমি এই যে ইকুয়েশনে একটু দেখতে পারো যে আলফা মাইনাস গামাটা যদি তুমি এখানে বসাও আর কি, তাহলে আলফা মাইনাস গামাটা ম্যাক্সিমাম কত হবে? যখন 90 ডিগ্রি হবে, তাহলে আলফা মাইনাস গামা যখন π/2 হবে, তাই না? এটাই ওখানে বলছে। আর ডিসি অফসেট থাকবে না কখন? যখন সাইন 0 0 হবে। এই
পার্টটুকু পুরাটা ডিসি না, এই যে হ্যাঁ এই এক্সপোনেনশিয়াল পার্টটা ডিসি। সো এটা যদি আলফা ইকুয়ালস টু গামা হয় তখন এই পোর্শনটা জিরো হবে, জাস্ট তখন হচ্ছে আমাদের এসি পোর্শন থাকবে। এগুলি এখানে বলা হয়েছে আর কি। আচ্ছা, এগুলো একটু শেপগুলো এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে একটা ম্যাথ আছে, এখন একটু খাতা কলম নাও, ম্যাথটা হাতে প্র্যাকটিস করে করে করতে হবে। আচ্ছা দেখো যে প্রথমে কী কী দেওয়া আছে কোশ্চেনে দেখে নাও। একটা আরএল সিরিজ সার্কিটের আর এর মান দেওয়া আছে গিভেন আর ইকুয়ালস টু 0.125 ওহম, এটা লিখো। এল হচ্ছে 10 মিলি হেনরি, এটা লিখো। আর সোর্স ভোল্টেজটা লিখো 151 সাইন 377t প্লাস আলফা। আচ্ছা, এখন কি বলছে দেখো, ডিটারমিন কারেন্ট রেসপন্স আফটার ক্লোজিং দ্য সুইচ ফর দ্য ফলোয়িং কেসেস। যখন তোমার সুইচটা ক্লোজ করতে বলতেছে তখন একটা ট্রানজিয়েন্ট কন্ডিশন ক্রিয়েট হবে না, কারেন্ট চলা শুরু করবে, ট্রানজিয়েন্ট কন্ডিশন হবে, তখন হচ্ছে তোমার ট্রানজিয়েন্ট কারেন্টের ইকুয়েশন লাগবে। এবং এ নাম্বারে দেখো ডিসি অফসেট যখন থাকে তখন একটা ট্রানজিয়েন্ট কারেন্ট বের করতে বলছে, আর ডিসি অফসেট যখন থাকে না তখন আর একটা কারেন্ট বের করতে বলছে। তাহলে কারেন্টের ইকুয়েশন যেহেতু এটা, ডিসি অফসেট যখন থাকবে না এটার ভ্যালু কত হবে, জিরো না, জিরো করতে হবে। সো এতটুকুর মধ্যে তুমি ভ্যালুগুলো বসাবা। এখন তুমি জেডটা বের করতে হবে তাই না, ভিএম বাই জেড যেহেতু ইকুয়েশনে আছে। হ্যাঁ, আইটি এর মান তোমার বের করতে হবে। আইটি এর মান বের করার জন্য প্রথমে যখন ডিসি অফসেট থাকবে না, তার মানে এই পুরো টার্মটা জিরো না, জাস্ট এতটুকু থাকবে না এদিকে। তাহলে এখানে ভিএম এর ভ্যালুটা কত, 151 না, ভিএম মানে হলো ম্যাগনিটিউড তাই না, ম্যাগনিটিউডটা 151। আর ভিএম বাই জেড যেহেতু জেডটা কত, এখানে আর আছে এল আছে, রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার অথবা এক্স প্লাস জে ওমেগা ওয়াই যেটা আছে সেটা করবা। তাহলে কি পাইলে এখান থেকে, জেড এর মানটা পাইলা। জেড এর মানটা পাওয়ার পরে যে দেখো জেড এর মানটা পাইলে এখানে, সেই 151 দিয়ে জেডটাকে ভাগ করে দিলে তুমি কারেন্টের ম্যাগনিটিউডটা পাবা না। হাতে করো তো, একটু হাতে করো, নাহলে ক্লিয়ার হচ্ছে না, হাতে করে নাও। আমাদের এখানে ভিএম এটা হচ্ছে ওই যে 151 সেটা, আর হচ্ছে আমাদের জেডটা বের করতে হবে। জেড হচ্ছে আর প্লাস জে ওমেগা এল, আর এর ভ্যালুটা হচ্ছে আমাদের 0.125 প্লাস জে ওমেগা, আর এল এর ভ্যালুটা হচ্ছে আমাদের 3. এটা কিন্তু তোমার কি করতে হবে বলো তো, ওমেগাতে কনভার্ট করতে নিতে হবে, ওমেগা এল এ কনভার্ট করতে হবে। ওমেগা মানে কি 2πf এল তাহলে, তাই না? তাহলে এখানে হ্যাঁ 10⁻³ নিতে হবে। 2πfl মানে কি, যে 2πf হচ্ছে 50, এল হচ্ছে 10 × 10⁻³ এটা করো, তাহলে হচ্ছে জেডটা পাবা। জেডের ভ্যালুটা হচ্ছে ডিরেক্ট লিখে নাও, যে 3.77, আর এর ভ্যালুটা হচ্ছে, এটা তো জানাই আছে, 0.125। নিচের লাইন যদি লিখি 0.125, হ্যাঁ তাহলে এইটাকে যদি তুমি, এটাতে কমপ্লেক্স যেহেতু তুমি ওই অ্যাঙ্গুলারে নিতে চাইলে, পোলার ফর্ম থেকে অ্যাঙ্গুলারে নিলে এটা আসলো। এখন আমাদের ভিএম বাই জেড এই টার্মটা
যদি এই যে এটা দিয়ে 151 দিয়ে এটা ভাগ করে দিই তাহলে আইএমটা পাবো, কারেন্টের ম্যাগনিটিউডটা পাবো। আর বাকি ভিতরের ইকুয়েশনগুলোতে দেখো এখানে এই ইকুয়েশনটা দেখো 1 নম্বর ইকুয়েশনে আমরা এখন ভ্যালুগুলো বসাচ্ছি। তাহলে তুমি আইএম এর ভ্যালুটা কত পাইলা? 40 পাইলা না? ভিএম বাই জেড এর ভ্যালুটা, তাহলে এই যে এখানে 40 বসাইছো, এই যে এটা হলো 40 সাইন ওমেগা টি প্লাস আলফা আর মাইনাস, আমি কি এই যে তোমাকে যখন লেকচারটা দিচ্ছিলাম গামার মানটা কোনটাকে বলছিলাম বলো তো? গামা যেটা গামা, এই যে এটা মানে তোমার ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্সটা না, সেটা হচ্ছে তাহলে এই যে ইম্পিডেন্স যদি দেখো তুমি ভি বাই আই না, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার মধ্যে ফেজ ডিফারেন্সটাই জেড এর অ্যাঙ্গেলের ফেজ ডিফারেন্স বলতে পারো না তুমি? তাহলে এইটা কি তুমি গামা বলতে পারো না? কারণ হচ্ছে তুমি ওই যে ওখানে কার্ভে দেখে আসছো ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্সটা, তাহলে ইম্পিডেন্সের সাথে যে অ্যাঙ্গেলটা সেটাই গামা বলতে পারি না আমরা? সেটাই দেখো এখানে বসাইছে। এই জেডের তুমি যখন কমপ্লেক্সে আসবা অ্যাঙ্গেলটা পাইছে 88.1 ডিগ্রি, সেটা হচ্ছে এই যে এই গামার স্থানে এখানে বসাই দিচ্ছে, বোঝা গেছে এটা? আচ্ছা, আর মাইনাস দেখো আমি যদি ইয়া করি পরবর্তীতে এই যে ই টু দি পাওয়ার মাইনাস টি বাইটাও এখানে হচ্ছে দেখো ই টু দি পাওয়ার মাইনাস, এই যে আইটা কিন্তু বাইরের থার্ড ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে গুণ হয়ে এটার সামনে চলে আসবে না? ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাওয়ার সামনেও হ্যাঁ থার্ড ব্র্যাকেটের বাইরে আছে ভিএম বাই জেড বা আই এমটা, সো এদিকে গুণ হবে। এই জন্য দেখো এখানে 40 দেওয়া হয়েছে, 40 ই টু দি পাওয়ার মাইনাস টি। টাওটা কোনটা বলছে দেখো তো, টাওটা আমাদের কোশ্চেনে কিছু দিয়ে দিছে কি না? হ্যাঁ টাও এল বাই আর, এল বাই আর না? হ্যাঁ এল বাই আর তাহলে বলে দিছে, হ্যাঁ দেয়া আছে আর কি। এল বাই আর করলে 0.08, 0.08টা বসাইছো এখানে। আর সাইন আলফা মাইনাস $88.1 ডিগ্রি। তাহলে এই ইকুয়েশনটা তোমার সাবট্রানজিয়েন্ট কারেন্টের ইকুয়েশন, তাই না? সাবট্রানজিয়েন্ট কারেন্টের ইকুয়েশন। এখন 1 নাম্বার কোশ্চেনে আমাদের বলছে যখন ডিসি অফসেট থাকে না কোনো, সে ডিসি অফসেট না থাকার মানে হচ্ছে এই পোর্শনটাকে আমাদের 0 করতে হবে। এটা যদি 0 করি তাহলে আলফার মান আমরা 88.1 ডিগ্রি বলতে পারি না? তাহলে আমরা বলতে পারি যখন আলফা সমান 88.1 ডিগ্রি তখন হচ্ছে ডিসি কম্পোনেন্ট থাকে না বা ডিসি অফসেট থাকে না। আর আর পরের বি নাম্বারে কী চাইছে দেখো, ম্যাক্সিমাম ডিসি অফসেটের জন্য এটার ভ্যালু 90 ডিগ্রি হইতে হবে, তাই না? এটা সমান 90, আলফা মাইনাস 88.1, আলফা মাইনাস 88.1 এটা হইতেছে 90 ডিগ্রি বলতে পারবা? এটা হলে ম্যাক্সিমাম, হ্যাঁ হ্যাঁ, তাহলে আলফা 90 প্লাস 88.1 ডিগ্রি, এটার জন্য তোমার ইয়াটা হইতে পারে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে কোন সময় দেখো যখন ওই তুমি যদি ইকুয়েশনটা যাও, এখানে ইকুয়েশনে হলো এখানে মাইনাস হবে, দেখছো এটা একটা আলফা মাইনাস গামা সমান যদি মাইনাস π/2 হয় তখন ম্যাক্সিমাম ডিসি অফসেট পাওয়া যায়, দেখছো এখানে। তাহলে এখানে ওই যে তুমি যদি ইয়ার সূত্রটা বসাও, মেইন সূত্রটা বসাও, প্লাস মাইনাস π/2 হবে, তাহলে প্লাস মাইনাস π/90 দিবা, একবার হবে হচ্ছে এটা, আরেকটা হবে মাইনাস 90 প্লাস 88.1 ডিগ্রি, তাই না? তাহলে দুইটা তোমার আলফার মান আসবে। তাহলে এই দুইটা মানের জন্য তোমার ম্যাক্সিমাম তুমি আইটি পাবা, তাই না? আচ্ছা এখানে দেখো শুধু ওই যে একটার জন্য বের করছে, এটার জন্য বের করছে, শুধু তুমি দুইটাই করে দিবা, তাহলে এটা ভ্যালু কত আসে বলো তো? 9 আসে এদিকে না, আর এদিকে 1,
-1.9 ডিগ্রি। সো আরেকটার ভ্যালু কত আসবে? আরেকটা হচ্ছে 178.1 ডিগ্রি আসবে, তাই না? আচ্ছা, এটা বুঝলা? আচ্ছা, এরপরে দেখো যে এই যে হ্যাঁ, এটা একটা ম্যাটল্যাবের কোড দিছে যে তুমি এটা ম্যাটল্যাবে বসায় দেখতে পারো যে কীরকম দেখা যায় ডিসি অফসেট দিয়ে। আবার যখন ডিসি অফসেট থাকবে না তুমি দেখতে পারো এটা করে, বুঝতে পারছো? এখানে ফলাফলটাও দেখানো হয়েছে। এটাই কিন্তু কোনো ডিসি অফসেট আছে? এটা কিন্তু কোনো ডিসি অফসেট নাই। এইদিকে দেখো এই যে একটু কমে গেছে না এইদিকে? হ্যাঁ, এটা হচ্ছে ডিসি অফসেট আছে। তুমি এই কোডটা জাস্ট কপি পেস্ট করে ওই ম্যাটল্যাবে বসায় দেখতে পারো কীরকম রেজাল্টটা হয়। দেখো এখানে হচ্ছে ওই যে ডিগ্রি থেকে তোমার হচ্ছে ওই রেডিয়ানে কনভার্সন হয়তো করতে হবে ইয়াতে নিতে। তুমি প্রথমে ইয়াগুলোকে ডিফাইন করে নিছো কোন ভ্যারিয়েবলের মান কত। তুমি প্রথমে ভ্যারিয়েবলগুলোর মান ডিফাইন করে নিয়ে I1-এর মধ্যে সূত্রটা যেটা সেটার মধ্যে এই ভ্যালুগুলোকে বসাই দিস। বসাই দিয়ে তারপর হচ্ছে তুমি সাবপ্লট 211 এটা দিয়ে তারপর হচ্ছে প্লট TI1, হ্যাঁ TRI1-এর গ্রাফ করছে। I1-এর সময় সাপেক্ষে I1টা কত? হ্যাঁ, এটা বলো তো। হ্যাঁ, এবং হচ্ছে হ্যাঁ হুম হুম লেভেলটা করে লেজেন্ডের ওয়াক্স এক্সআর লেজেন্ডের মানটা এখানে বসাই দিছে। আচ্ছা, তোমাদের হচ্ছে যে ল্যাবে কি আমি একটু কোডও রাখবো নাকি? ল্যাবে কি কিছু কোডও দেবো নাকি তোমাকে? ম্যাটল্যাব কোড দেবো কিছু ল্যাবে করানোর জন্য? মানে কোড আছে কিছু তোমাদের সিলেবাসে আছে। হ্যাঁ, এখন যদি আরেকটু ওটার জন্য হচ্ছে যে লোড ফ্লো স্টাডি পড়তে হবে। লোড ফ্লো স্টাডি পড়ে তারপর হচ্ছে তোমার কোডগুলো রান করবো ম্যাটল্যাব দিয়ে করতে হবে। এখন সেটা হচ্ছে শেষের দিকে, যদি সময় হয় শেষের দিকে করাবো আমি। ম্যাটল্যাব এবার কোন কোন ইয়াতে করতেছি? ডিএসপিতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আসো যে 3 ফেজ শর্ট সার্কিট অনে আনলোডেড সিনক্রোনাস মেশিন, এটা আরেকবার আসছে এখানে। দেখো এখন এই তুমি যে চিত্রটা দেখলা সেটা কিন্তু সিঙ্গেল একটা ফেজের জন্য। এই যে এখানে যে ফল্ট কারেন্টের সাবট্রানজিয়েন্ট কারেন্টের যে চিত্রটা দেখতেছো এটা কিন্তু একটা ফেজের জন্য। তেমনিভাবে তোমার 3টা ফেজের জন্য চিত্রটা দেখতে হবে এরকম। এর মধ্যে দেখো যে এই যে এখানে ও এ দেখা যায়, ও এ এটা হচ্ছে তোমার ওই ট্রানজিয়েন্ট কন্ডিশনটা শেষ হওয়ার পরে যে তোমার ন্যাচারাল যে সিগন্যালটা পাও সেটা হচ্ছে এই ও এ। এবং ওসিটা কি বলতো? ওসিটা হচ্ছে সেই সাবট্রানজিয়েন্ট পিরিয়ডটা। হ্যাঁ, এই সাবট্রানজিয়েন্ট পিরিয়ডটা হচ্ছে কত পর্যন্ত? দেখো এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে সেই সাবট্রানজিয়েন্ট পিরিয়ডটা। আর ও বিটা দেখো শুরু হয়েছে এখান থেকে, ট্রানজিয়েন্ট পিরিয়ডটা। সো 3টা পিরিয়ড থাকে, বুঝছো? একটা হলো সাবট্রানজিয়েন্ট, যেটা হচ্ছে ওই যে সুইচিংয়ের সময় একেবারে প্রথম দিকের সময়টা, তারপরের থেকে শুরু হয় ট্রানজিয়েন্ট। আর ট্রানজিয়েন্ট শেষ হয়ে যাওয়ার পরে যে নর্মাল ন্যাচারাল যেটা সেটা ফিরে আসে আবার। আচ্ছা, এখন এই যে দেখো এগুলার ইম্পিডেন্স যদি তুমি বের করতে চাও তুমি ওই যে এটা কোথায় পড়ছো বলো? পার ইউনিট ডায়াগ্রামে মনে পড়ে এক্সের উপর 2টা ড্যাশ দিছিলা, এক্সের উপর একটা ড্যাশ দিছিলা, আছে না এগুলা? সেটা হচ্ছে এইখানের ওই তোমার সাবট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স, ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স, সেটা ওখানে কিন্তু ছিল তোমার। এক্স ডাবল ড্যাশ মানে সাবট্রানজিয়েন্ট, এক্সের উপরে একটা ড্যাশ মানে ট্রানজিয়েন্ট, আর এই নর্মালটা মানে হচ্ছে ওই বেসটা যেটা হচ্ছে ন্যাচারালটা। আচ্ছা, এখানে দেখো যে এখন এই যে ইজি ডিভাইডেড বাই ওসি বাই √2,
কারণ ইজি কোনটা দেখো, ইজিটা হচ্ছে আমাদের ইন্টারনাল ভোল্টেজটা না, মেশিনের ইন্টারনাল ভোল্টেজটা ইজিটা। ইজি দিকে আমরা যদি এই কারেন্টের আরএমএসটা দিয়ে ভাগ করি তাহলে রিঅ্যাকট্যান্সটা পাবো না আমরা, সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সটা। এখন ওসি বাই রুট টু হচ্ছে সেই তোমার আরএমএস ভ্যালুটা, ওসিটা তো পিক, তোমার তো লাগবে আরএমএস ভ্যালুটা, আরএমএসটা যে রুট টু দিয়ে ভাগ করছে। তাহলে দেখো যে সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, সিনক্রোনাস রিঅ্যাকট্যান্স তুমি এভাবে বের করবে। আচ্ছা, এরপরে দেখো যে এই সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স, ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স এবং তোমার হচ্ছে ন্যাচারাল কন্ডিশন দিয়ে তুমি যদি ট্রানজিয়েন্ট কারেন্টের আরেকটা ইকুয়েশন করতে চাও সেটা হচ্ছে এই ইকুয়েশনটা, এবং এটা তোমার একটু মুখস্থ করা লাগবে এই ইকুয়েশনটা, ঠিক আছে? ম্যাথ সামনে ম্যাথ আছে, ম্যাথের জন্য লাগবে এটা, একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। দেখো বেশি কঠিন না, একটা পারলে বাকিগুলো পারবা। রুট টু ইজি, এটা হচ্ছে তোমার কমন টার্ম, এটার ভিতরে কি আছে দেখো, এই সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সের রেসিপ্রোকাল মাইনাস ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স রেসিপ্রোকাল ইন্টু টি টু পাওয়ার মাইনাস টি বাই টাও ডাবল ড্যাশ টিডি। হ্যাঁ হ্যাঁ, এরপরে দেখো হ্যাঁ ন্যাচারাল, হ্যাঁ ট্রানজিয়েন্টেরটা, আর 1/xd হচ্ছে ন্যাচারাল যেটা সেটারটা। এবং এর বাইরে তোমার যেহেতু এটা এই যে এক্স দিয়ে রিঅ্যাকট্যান্স বোঝাইছে, এমনিও তো এক্সের রিঅ্যাকট্যান্সের জন্য এক্স ব্যবহার করা হয় না। হ্যাঁ আচ্ছা, এই যে এতটুকু পুরোটুকুই কিন্তু তোমার একটা ম্যাগনিটিউডের পোর্শন। এখন তো যেহেতু এটা এসি, সেহেতু এসি টার্মটা হচ্ছে এই যে এটা সাইন ওমেগা টি প্লাস আলফা মাইনাস π/2, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখো এখন আমাদের আরেকটা ম্যাথ এখানে করতে হবে। এখানে দেখো এই টার্মগুলো তুমি একটু দেখে এতটুকু পর্যন্ত দেখবা, আর এগুলো একটু রিডিং পড়বা। আইএসি মানে হচ্ছে ওই যে ইজি বাই এক্স ডাবল ড্যাশ ডি, এগুলো একটু দেখবা। এগুলো ম্যাথের জন্য লাগবে না, ম্যাথের জন্য তোমার মেইনলি এই সূত্রটা লাগবে। আর যদি শুধু বলে সাবট্রানজিয়েন্ট কারেন্টের ভ্যালু কত, তখন তোমার কিন্তু এই ফর্মুলাটা লাগবে। সাবট্রানজিয়েন্ট কারেন্ট ম্যাথ করার সময়। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো যে এই ট্রানজিয়েন্ট কারেন্টার আরএমএস ভ্যালুকে আমরা যদি দুইটা পোর্শন যেহেতু এসি এবং ডিসি দুইটাতে ভাগ করি, তাহলে ইকুয়েশনটা দেখতে এরকম হয়। তুমি আইএসি, হ্যাঁ এটা কোথা থেকে আসতেছে, আইডিসির টার্মটা হচ্ছে উপরে সলভ করছো আইডিসির জন্য, সেখান থেকে আসতেছে। এই যে ডিসির জন্য এই টার্মটা, এগুলোই বিভিন্নভাবে আসতেছে ঘুরে ফিরে। আচ্ছা, এখন এটা একটু দেখবা, এরপর আমরা ম্যাথে আসি। ম্যাথ দেখো, ম্যাথে কি বলছে, এ বোল্টেড শর্ট সার্কিট, খাতা কলম আছে? দেখো যে এ বোল্টেড শর্ট সার্কিট অকার্স ইন আরএল সার্কিট উইথ ই ইকুয়ালস টু 20 কিলোভোল্ট, আর এক্স এর মানটা দেওয়া আছে, রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, তারপর সার্কিট কখন ব্রেক হয় সে টাইমটা দেওয়া আছে। যখনই দেখবা সাইকেল মানে হলো টাইম, তাই না? সাইকেলকে যদি তুমি 50 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি টাইম পাবা। আচ্ছা, তাহলে আমাদের কি বের করতে হবে, আরএমএস এসি ফল কারেন্টটা এটা বের করতে হবে। তারপর হচ্ছে আরএমএস মোমেন্টারিলি কারেন্ট অ্যাট টি ইকুয়ালস টু হাফ সাইকেল, মানে এখন হাফ সাইকেলে তোমার ট্রানজিয়েন্ট কারেন্টটা কত সেটা বার করতে হবে। এবং অ্যাসিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট উইথ দ্য ব্রেকার ইন্টারাপ্টস এটা বের করতে হবে। আচ্ছা আসো, এখন এক নম্বর আমাদের আরএমএস এসি ফল্ট কারেন্ট বের করতে বলছে। এসি ফল্ট কারেন্ট বের করার জন্য তোমার এটা সিম্পল সার্কিটটা তুমি হচ্ছে ভোল্টেজকে তুমি ইয়া দিয়ে ভাগ করে দিবা, তাই না? তাহলে হলো সিম্পল কারেন্ট এসি কারেন্টটা পাবা। এটাই ফার্স্টে চাইছে যে, আর তুমি যে নর্মালি ইয়া করো, কোনো একটা সার্কিট সলভ করো এসি সার্কিট,
তখন যে কারেন্টটা বের করো না কেভিএল করার পর, সেটা কিন্তু আরএমএস কারেন্ট, বুঝে গেছে? সো হ্যাঁ, সো এই যে এসি আরএমএস কারেন্ট, এটার জন্য তোমার নর্মাল কেভিএল করা লাগবে। কেভিএল করা মানে হচ্ছে, দেখো আমাদের সাপ্লাই হচ্ছে 20 ডিভাইডেড বাই, আমরা যদি রেজিস্ট্যান্স হচ্ছে 0.8, রিঅ্যাকট্যান্স হচ্ছে 8, তাহলে ভিতরে √r² প্লাস l², তাই না? তাহলে যদি এটা করো তাহলে তুমি কি পাইতেছো? আরএমএস ভ্যালুটা পাইতেছো, এবং এটা হচ্ছে অ্যাঙ্গেল ছাড়া। যেহেতু তোমার এই যে এটার মানে কি ম্যাগনিটিউডটা নিছো, তাই না? ইম্পিডেন্সের ম্যাগনিটিউড নিয়ে তুমি কাজ করছো, কিন্তু ইম্পিডেন্সের যে ওমেগা নিতা, তাহলে ওই যে জে এর জন্য তোমার হচ্ছে অ্যাঙ্গেল চলে আসতো। তারপরে দেখো যে আরএমএস মোমেন্টারিলি কারেন্ট অ্যাট t = হাফ সাইকেল উইচ পাসেস থ্রু দ্য ব্রেকার বিফোর ইট ওপেন্স। তাহলে হাফ সাইকেলে আমাদের এসি কারেন্টটা কত সেটা বের করতে বলছে। তাহলে আমাদের সময়ের সাথে কারেন্টের সূত্রটায় যাব, যে এই আরএমএসের জন্য এটা হচ্ছে এই যে এখানে ফর্মুলা আছে আইআরএমএস, আইএসির সাথে সময়ের সাথে এই দেখো টি আছে, তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে ইনপুট করব। ইনপুট করে দেখো যে মুখস্থ করতে হবে। দেখো এই যে এখানে 0.5টা হচ্ছে হাফ সাইকেল, এই যে 0.5, 0.8টা হচ্ছে রেজিস্ট্যান্স, আর এখানকার আমাদের 8টা হচ্ছে রিঅ্যাকট্যান্স। বসাই দিলে 0.5 সাইকেল পরে তোমার হচ্ছে এটা পাইলা। আর আরেকটা বলছে কি, দ্য অ্যাসিমেট্রিক্যাল ফল্ট কারেন্ট উইথ দ্য ব্রেকার ইন্টারাক্ট। এই জন্য তোমার কোশ্চেনে আসতে হবে যে দ্য ব্রেকার ওপেন্স অ্যাট 3 সাইকেল আফটার ফল্ট। সি নাম্বার প্রশ্ন বলছে ব্রেকারটা যখন কাজ করা শুরু করে তখন ফল্ট কারেন্টটা কত। 3 সাইকেলে বসাই দিবা টি এর এই জায়গায়, দেখো এখানে 0.5 ছিল, এটা 3 বসাই দিচ্ছ, সো এখানে একটা ভ্যালু পাবা। সো এখানে তুমি 3 ধরনের ভ্যালু পাইলা তুমি। এই ম্যাথটা তো বোঝার কিছু নাই, তাই না? জাস্ট হচ্ছে সূত্রে বসাইছে। আচ্ছা, 24,000 আমাদের হচ্ছে একদিনে স্যালারি মিস, আমাদের মানে ইউনিভার্সিটি থেকেও মোটামুটি 1.5-2 লাখের মতো উঠছে। আর সুনাতে মনে হয় এটা মানে ম্যাডামদের যেটা ক্লাবের যেটা সেটা হচ্ছে একটু ইয়ে করে। আজকের এটা হচ্ছে আজকের স্লাইডের শেষ ম্যাথ। এটা এখানে একটা সিঙ্ক্রোনাস জেনারেটরের রেটিং দেওয়া আছে 50 MVA, 20 কিলোভোল্ট, 60 হার্জ। এনে কিন্তু 60 হার্জ। সো যখনই কোনো তুমি সাইকেল দেখবা, সেই সাইকেলটাকে তোমার এখন 60 দিয়ে ভাগ করতে হবে। আর যদি কিছু বলা না থাকে ফ্রিকোয়েন্সি, তাহলে 50 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সিঙ্ক্রোনাস জেনারেটর উইথ এই যে এখন দেখো এগুলো কি জিনিস। হ্যাঁ, আর হচ্ছে ওই যে ওই ফর্মুলাগুলো তুমি এগুলো দেখছো, তো এটা এগুলো থাকার মানে তোমার লাখ খারাপ বড় সূত্রটা মুখস্থ করা লাগবে। ওই যে ওইটা যেটা আছে সেটা মুখস্থ করে আসতে হবে। তারপরে দেখো কি করতেছে যে কানেক্টেড টু সার্কিট ব্রেকার, জেনারেটর ইজ অপারেটিং 5% অ্যাবভ দ্য রেটেড ভোল্টেজ অ্যাট নো লোড। একটা ফল্ট 3 ফেজ ফল্ট শর্ট সার্কিট ফল্ট অকার হয়েছে অন দ্য লোড সাইড অফ দ্য ব্রেকার। ব্রেকারটা 3 সাইকেল পরে অপারেট করছে। এখন আসো এখানে ট্রানজিয়েন্ট কারেন্ট ওই যে করে আসছো না ওই কোন, হ্যাঁ ওইটা বড় সূত্র দিয়ে করতে হবে। কারণ হচ্ছে দেখো টার্মগুলো যেটা, এই টার্মগুলা এটার জন্য ওই সূত্রটার থেকে এই টার্মগুলো নিয়েই ম্যাথটা সাজানো হয়েছে, যেন ওই ম্যাথটা ওই সূত্রটা কাজে লাগে। হ্যাঁ এটা করছো না, এটা করছো না, তুমি যেটা বের করো সেটা হচ্ছে পার ইউনিটে বের করো। পার ইউনিটের পরে তুমি বেস বের করে নাও, বেসের পর অ্যাকচুয়ালে আনো। অ্যাকচুয়ালটা হলো কিলো অ্যাম্পিয়ার। হ্যাঁ বেস দেওয়া আছে, বেস 1.1 না, বেস তোমার বের করতে হবে এখান থেকে। এখানে তোমার এমভিএ দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, আসো এখন সাবট্রানজিয়েন্ট ফল্ট কারেন্টটা বের করি আমরা। প্রথমে হচ্ছে তোমার
সাবট্রানজিয়েন্ট কারেন্টটা বের করার জন্য এরা ওই ইজি বাই এক্সডি দিয়ে করছে। সাবট্রানজিয়েন্ট কারেন্টটা তাহলে বের হলো কিসে বের হলো? পার ইউনিটে বের হয়েছে। তাহলে আমাদের এখন অ্যাকচুয়াল সাবট্রানজিয়েন্ট কারেন্টটা বের করতে হবে। তাহলে বেস দিয়ে ভাগ করা লাগবে। বেসটা হচ্ছে, বেসের সূত্র কি বলছি? পি বাই রুট থ্রি বলছি না, রুট থ্রি ভি, পি বাই রুট থ্রি ভি। তাহলে পিটা আসো আচ্ছা এখানে 500, তাই না? তাহলে তুমি একটা যখন ম্যাথ করবা একটা জিনিস খেয়াল করে রাখবা, এখানে এখানে এমভিএটার ভ্যালু 500, এখানে ভুলে 50 আসছে, বুঝতে পারছো? তাহলে 500 ডিভাইডেড বাই রুট থ্রি 20, হ্যাঁ এই দেখো 500 ডিভাইডেড বাই রুট থ্রি 20 করছে। হ্যাঁ তাহলে অ্যাকচুয়ালটা পাবো, তাই না? অ্যাকচুয়াল তাহলে পার ইউনিট কারেন্ট ইকুয়ালস টু কি? অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস। তুমি বেস পাইছো, পার ইউনিট পাইছো, তাহলে অ্যাকচুয়ালটা পাবা। যে পার ইউনিটের সাথে অ্যাকচুয়ালটা গুণ, বেসটা গুণ করে দিচ্ছে, তাহলে এই অ্যাকচুয়ালটা পাইছে এখানে। এ নাম্বার আমাদের কমপ্লিট। এখন বিতে বলছে ডিসি অফসেট অ্যাজ এ ফাংশন অফ টাইম। এখন ডিসি অফসেটের ফর্মুলাটা দেখো, তোমার ডিসি অফসেটের জন্য ফর্মুলা হচ্ছে, হ্যাঁ মুখস্থ করে আসতে হবে, এই যে এটা রুট টু ইজি বাই এক্স ডাবল ড্যাশ ডি। হ্যাঁ এটা দেয়া আছে, এই ভ্যালুটা ইজি ভ্যালু দেয়া আছে। ইজি 20 না, 20টা হচ্ছে তোমার কি, ইজি তো তোমার ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, বুঝতে পারছো? আর এই ভোল্টেজ তো হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। জেনারেটর কিন্তু দুইটা, ওই যে পড়ছো না অনেক আগে পড়াইছি, আমিই পড়াইছি, যে তোমার হইলো ইন্টারনালি ওই যে ম্যাগনেটিক ফিল্ডগুলো কাজ করার মাধ্যমে যেটা হচ্ছে তোমার মেশিনের অভ্যন্তরের যে ভোল্টেজটা থাকে এটা হলো ইজি, ইন্টারনাল জেনারেটর ভোল্টেজ। আর টার্মিনাল যে ভোল্টেজটা সেটা হচ্ছে এই যে 20 কিলোভোল্ট। তাহলে ইজিটা এখানে কোনটা দেখো, ইজিটার ব্যবহার করার জন্য আমাদের একটা লাইনে এখানে 5, হ্যাঁ হ্যাঁ এখানে একটা লাইনে জাস্ট ক্লু আছে, দ্য জেনারেটর ইজ অপারেটিং 5% অ্যাবভ রেটেড ভোল্টেজ। এখন তোমার ইজিটার ভ্যালু কোশ্চেনে দেয়া নাই, কিন্তু বলছে যে রেট মানে কততে ইজি কাজ করবে সেটা বলা আছে। সো তোমার এখানে এখানে করছে কি, ইজিটাকে 1 ধরে নিছে, তাহলে 5% অ্যাবভ মানে কত হবে? 1 প্লাস 5%। বুঝতে পারছি কি বলতেছি আমি? আচ্ছা ঠিক আছে, দেখো এখানে কোশ্চেনের মধ্যে তোমার ইজি, আমাদের ইজিটা বের করতে হবে, তাই না? কারণ হচ্ছে আমাদের বিতে বলছে ম্যাক্সিমাম ডিসি অফসেট, মানে এই ফর্মুলা আমার ফেলাইতে হবে। এই ফর্মুলা ফেলানোর জন্য আমাদের ইজিটা জানা লাগবে। ইজিটা আমাদের দেয়া নাই, ইজিটা দেয়া নাই, কিন্তু একটা কথা বলা আছে, দ্য জেনারেটর ইজ অপারেটিং 5% অ্যাবভ রেটেড ভোল্টেজ। তাহলে দেখো যে ইজিটার ভ্যালু আমরা যদি 1 ভোল্ট ধরে নিই, তাহলে আমাদের বলছে যে ইজিটা যে কাজ করে সেটা হচ্ছে 5% রেটেড ভ্যালুর এডিশন হয়ে কাজ করে। দ্য জেনারেটর ইজ 5% অ্যাবভ রেটেড ভোল্টেজ। ইজিটার 5% বেশি হিসেবে কাজ করে, সেটা বলা আছে কোশ্চেনের মধ্যে। এটা বোঝা গেছে কি বলতেছে? তাহলে এখানে 1 প্লাস 5% করো, 5/100, 1.05 ভোল্ট হয়। তাহলে ইজিটার ভ্যালু হচ্ছে 1.05 ভোল্ট। ইজিটা দেয়া নাই, ইজিটাকে আমরা 1 ধরে নেব যে ইজি সমান 1, এবং এই লাইনটা বলা আছে ইজি হচ্ছে 5% বেশি ভোল্টেজে কাজ করে। সো আমাদের এখন ইজি এখানে 1.05 আমরা বসাবো, এক্সডির ভ্যালু এখানে দেয়া আছে, এটা বসাবো। তারপর হচ্ছে যে টিএ এর ভ্যালু দেয়া আছে, বসাবো। তাহলে দেখো এখানে বসাইছে জাস্ট, এই যে দেখো এখানে ইজি এর ভ্যালু বিতে, না বিতে আসি না আমরা, আচ্ছা বিতে দেখো এখানে করছে কি, এই সূত্রটা দেখো এটাকে আবার এভাবে করা যায়, এই সূত্রে করছে, কিন্তু এই সূত্র আসার আই ড্যাশের ভ্যালুটা তো ইজি বাই এক্স ডি ড্যাশ, তাই না? তো ওখানে তো বসাইতেই হবে, তাই না? ইজি তুমি একটু ক্যালকুলেটারে 1.05 ডিভাইডেড বাই এক্স ডাবল ড্যাশ হচ্ছে 0.15 লিখো তো।
1.05 divided by 0.15. 0.15 7 হয় শিওর আই ডাবল ড্যাশের মান তো 7 পাইছো পার ইউনিটে পাইছো কিন্তু সেটা অ্যাকচুয়ালে নিছো তাই না অ্যাকচুয়ালের ভ্যালুটাই এরা বসাইছে সেটা তাই করছে না অ্যাকচুয়ালের ভ্যালুটা কিন্তু এরা বসাইছে সো ক্যালকুলেশন ঠিকই আছে যে এটা তুমি করতে পারো 1.05 দিয়ে তুমি এক্স ডাবল ড্যাশ 0.15কে ভাগ করতেই পারো সেই ক্ষেত্রে ভ্যালু আসতেছিল 7টা হচ্ছে আমাদের পার ইউনিট ভ্যালু এই পার ইউনিটের সাথে আবার বেস গুণ দিচ্ছ গুণ দেওয়ার মাধ্যমে এই 101 আসছে তাই না সেটাই তো মনে এরা করছে তাইলে এরপরে হচ্ছে টি এর ভ্যালু হচ্ছে 0.2 সেটা বসাইছে বসানোর পরে দেখো আমাদের যে ইয়াটা সেটা হচ্ছে ডিসি অফসেটের ভ্যালুটা এখান থেকে পাইছে বি ক্লিয়ার আচ্ছা এরপরে আসো সিতে এসি কারেন্টে এসি কারেন্টের জন্য আমাদের সেই বড় ফর্মুলাটা লাগবে সেই বড় ফর্মুলাতে আমাদের এসি কারেন্টের প্রত্যেকটার ভ্যালু আমরা বসাবো ইজির ভ্যালুটা হচ্ছে ওই রেটেড কারেন্টের 5% উপরে এর জন্য 1.05 বসাইছে তারপর এক্সডি ড্যাশের ভ্যালু দেয়া এক্সডি ড্যাশ ডাবল ড্যাশ এক্সডি ড্যাশের ভ্যালু দেয়া তারপর হচ্ছে টি এর ভ্যালুটা এখানে কি বলে দিছে কিছু 3 নম্বরে এসি কারেন্ট হচ্ছে ব্রেকার ইন্টারাপ্টস আফটার 3 সাইকেল মানে এখানে টি এর ভ্যালুটা হচ্ছে 3 সাইকেল পরে কাজ করবে 3 ডিভাইডেড বাই 60 কত হয় দেখো তো হ্যাঁ এখানে দেখো এই যে 0.05 এখানে বসাইছে সো এটা হচ্ছে আমাদের ওই যে 3 সাইকেল পরে ব্রেকার কাজ করতেছে সেই এসি কারেন্টটা বের করতেছে তারপরে দেখো এখানে এটা কোথায় আসছে বলতো টি ডাবল ড্যাশের ভ্যালু দেওয়া আছে না কোশ্চেনে হ্যাঁ এটা দেওয়া আছে তাহলে এরপরে তো প্রত্যেকটা ভ্যালুই দেওয়া আছে তাহলে এই যেটা এটা বের করলা এটা আবার কিসে বের হলো পার ইউনিট এটার সাথে এই যে বেস দিয়ে গুণ দিছে তাহলে আমাদের রিয়েল কিলো অ্যাম্পিয়ার ভ্যালুটা আসবে আচ্ছা এটা হলো এসি কারেন্টের ভ্যালু বের করছে আর ডিসি ম্যাক্সের ভ্যালু তো যে একই সূত্র বি নাম্বারের জায়গায় জাস্ট হচ্ছে 3 সাইকেল পরে টি এর ভ্যালুটা বসাইছে এই যে এই বি নাম্বারে দেখো এখানে টি কিন্তু আমরা জানি না যে কখন অপারেট করবে জাস্ট এখানে পরবর্তীতে যে বলে দিচ্ছে 3 সাইকেল পরে এই জন্য টি এর ভ্যালুটা বসানো হয়েছে টি এর ভ্যালুটা বসানো হয়েছে তাহলে আমাদের আর হচ্ছে ট্রানজিয়েন্ট কন্ডিশনে এসি এবং ডিসি দুইটা কম্পোনেন্টই থাকে এই জন্য দুইটা স্কোয়ার করে যোগ করা হয়েছে বুঝা গেছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা কিন্তু একটু তোমার ওই লিখে লিখে প্র্যাকটিস করতে হবে নাহলে গুলায় ফেলবা তাহলে আজকের ট্রানজিয়েন্ট স্লাইডটা এতটুকুই থাকবে এটা এই পর্যন্তই আজকে থাকবে ক্লাস